আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। আমরা এই অধ্যায়ের উপর একটা ক্লাস দেওয়া হয়েছে আমাদের তাপ এবং তাপমাত্রা। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে শুরুতে জানতে হবে কি সিস্টেম, অভ্যন্তরীণ শক্তি, এই বিষয়গুলি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো এখন শুরু করি আমরা। সিস্টেমটা কি? সিস্টেম মানে হলো ব্যবস্থা। আমরা যদি খুব সহজভাবে বলি যে সিস্টেম কি, যেমন আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য জড়জগতের যে ক্ষুদ্র অংশটা নিয়ে কাজ করি, যে ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করবো সেটাকে বলা হয় সিস্টেম। যেমন আমরা যদি বলি যে এটা হলো একটা সিস্টেম, এটা হলো একটা সিস্টেম, এই সম্পূর্ণ বোর্ডটার মধ্যে এই অংশটা হলো একটা সিস্টেম। আর এই সিস্টেমের বাইরের যে অংশটা আছে সেটাকে বলা হয় পরিবেশ বা পরিপার্শ্ব। এটা হলো শুধু সিস্টেমের বিষয়। তাহলে জড়জগতের যে ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করা হয় বা পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটাকেই বলা হয় সিস্টেম। আর আরেকটা বিষয় হলো তাপীয় সিস্টেম। তাপীয় সিস্টেমটা হলো এরকম, যেমন মনে করো কোনো একটা বেষ্টনী দ্বারা আবদ্ধ নির্দিষ্ট কোনো বস্তুকেই বলা হয় একটা সিস্টেম। যেমন আমরা যদি একটা কি বিবেচনা করতে পারি, আমরা যদি একটা সিলিন্ডার বিবেচনা করি, যেমন মনে করো আমরা এখানে একটা সিলিন্ডার বিবেচনা করলাম, এই যে সিলিন্ডার বিবেচনা করলাম, এইখানে মনে করো যে কি আছে, এটা একটা পিস্টন, এই হলো এটা একটা পিস্টন, এইখানে কার্যনির্বাহক বস্তু হিসাবে গ্যাস আছে। তাহলে এই যে এটা একটা সিস্টেম, অর্থাৎ একটা আবদ্ধ বা বদ্ধ বেষ্টনী দ্বারা আবদ্ধ নির্দিষ্ট কোনো পদার্থ বা নির্দিষ্ট কোনো গ্যাস, যেটা এই অবস্থাটাকে বলা হয় একটা সিস্টেম। এই সিস্টেমের চারপাশে অর্থাৎ সিস্টেমের বাহিরে, এই যেমন এই জায়গাগুলি হচ্ছে সিস্টেমের বাহিরে, এই যে এগুলি হলো পরিবেশ বা পরিপার্শ্ব, অর্থাৎ সিস্টেমের বাহিরের যে অংশটা আছে এই অংশটাকে বলা হয় পরিবেশ। এখন আসো, এই যে সিস্টেম, এই সিস্টেমের তাপগতীয় কিছু চলক আছে। এই সিস্টেমের তাপগতীয় চলকগুলি হলো, যেমন মনে করো এখানে তাপগতীয় চলক হলো পি, ভি, টি, ইউ, এস। এগুলি হলো সিস্টেমের তাপগতীয় চলক। চাপ, আয়তন, তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, এনট্রপি। তো এইগুলি হলো এই অংশগুলি হলো সিস্টেমের তাপগতীয় চলক। এখন আমাদের যে সিস্টেমের কথা আমরা আলোচনা করছি, এই সিস্টেমটা এখানে তিন ভাগে বিভক্ত। একটা হলো উন্মুক্ত সিস্টেম, একটা হলো বদ্ধ সিস্টেম, একটা হলো বিচ্ছিন্ন সিস্টেম। আচ্ছা, সিস্টেম নিয়ে যদি আমরা আরেকটু কথা বলি, যেমন মনে করো সিস্টেমটা কি, একটা ইঞ্জিন একটা সিস্টেম, আবার মনে করো যে একটা ফ্রিজ, এটা একটা সিস্টেম। আবার যদি আমরা বলি যে এসি একটা সিস্টেম। আবার যদি আমরা বলি যে একটা কি বলে এটাকে ওয়াশিং মেশিন, এটাও কিন্তু একটা সিস্টেমের মধ্যে পড়ে। আবার সমুদ্র একটা সিস্টেম। তো এগুলি হলো সার্বিকভাবে আমরা যদি সিস্টেমের কথা বলে থাকি। তো আসো, সিস্টেমের কয় প্রকার? সিস্টেমটা হলো তিন প্রকার: উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেমটা কি? উন্মুক্ত সিস্টেমটা হলো যে সিস্টেম বা ব্যবস্থা পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় বিনিময় করে। যেমন পরিবেশ, এটা যদি সিলিন্ডার, এটা যদি একটা সিস্টেম হয় বা একটা সিলিন্ডার হয়, আর তার চারপাশের যে অংশটা, এটা হলো তার পরিবেশ। অর্থাৎ যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় বিনিময় করে সেটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। তো উন্মুক্ত সিস্টেম কি হইতে পারে? যেমন মনে করো একটা ইঞ্জিন একটা উন্মুক্ত সিস্টেমের উদাহরণ। কিভাবে? আমরা যদি ইঞ্জিন চালনা করতে চাই তাহলে এটাকে জ্বালানি দিতে হবে। আচ্ছা, জ্বালানি যেহেতু দিতেছি, এই জ্বালানির সাহায্যে ইঞ্জিনটা কাজে পরিণত করতেছে, পাশাপাশি সে কিসে তাপ উৎপন্ন করতেছে, এই তাপটা আমার পরিবেশের মধ্যে চলে যাচ্ছে। তাহলে দেখো এখানে তাপ এক প্রকারের শক্তি, তার মানে শক্তির আদান প্রদান হচ্ছে। আবার জ্বালানি দেওয়া হচ্ছে, তাহলে জ্বালানিরও আদান প্রদান হচ্ছে, জ্বালানির একটা ভর আছে, তাহলে এখানে ভর এবং শক্তি উভয়েরই বিনিময় হচ্ছে। তাহলে এই সিস্টেমটাকে বলা হবে একটা উন্মুক্ত সিস্টেম। তাহলে ইঞ্জিন একটা উন্মুক্ত সিস্টেম। আবার মনে করো এরকম হইতে পারে যে সমুদ্র কিন্তু একটা উন্মুক্ত সিস্টেম। আবার মনে করো যে এটা একটা পাত্র, যেমন মনে করো যে এটা একটা পাত্র, এই যে এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে এখানে পানি আছে, এই যে এখানে পানি আছে। আমরা এখানে নিচ থেকে কি দিতেছি? তাপ দিতেছি। এই যে এখান থেকে আমরা তাপ দিতেছি, এই যে তাপ দিতেছি, যার ফলে এই যে এটার মধ্যে আমরা তাপ দিতেছি, এইখানে যে পানিগুলি আছে বাষ্পে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। আবার এখান থেকে তাপ বিকিরণ হচ্ছে। তাহলে ভর এবং শক্তি উভয়েরই এখানে কি হইতেছে? বিনিময় হইতেছে। তার মানে এই যে আমরা যদি একটা চুলার মধ্যে যদি মুখ খোলা একটা পাত্রের মধ্যে পানি রেখে গরম করি, এটাও একটা উন্মুক্ত সিস্টেমের উদাহরণ। তাহলে ইঞ্জিন একটা উন্মুক্ত সিস্টেম বলছি।
আমরা এখানে এক মুখ খোলা একটা পাত্র যেটার মধ্যে পানি গরম করতেছি, এটা একটা উন্মুক্ত সিস্টেম। আবার সমুদ্র, এটা একটা উন্মুক্ত সিস্টেম। এখানে ভর অর্থাৎ পানির বিনিময় হচ্ছে, আবার এগুলি শক্তি অর্থাৎ তাপরূপে নির্গত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় বিনিময় করে সেটাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। আসলে এরপরে হলো কি বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম কি? বদ্ধ সিস্টেমটা হলো এই যে পাত্রটা অর্থাৎ যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করে কিন্তু ভর বিনিময় করে না, সেটাকে বলা হয় কি বদ্ধ সিস্টেম। যেমন এই পাত্রের মনে করো এইখানে, এবার এখানে আমি একটা অংশ দিয়ে দিলাম, অর্থাৎ এইখানে এই পাত্রের এইখানে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, নিশ্চিদ্র একটা ঢাকনা দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে তাপ দেই তাহলে এই যে পানিগুলি বাষ্পীভূত হচ্ছে এগুলি কিন্তু আর বের হতে পারতেছে না, তার মানে এখানে ভরের আর কোনো আদান প্রদান হচ্ছে না। কিন্তু এটা যখন উত্তপ্ত করবো এখান থেকে কিন্তু তাপ বিকিরণ হবে। যেহেতু তাপ এক প্রকারের শক্তি, তার মানে কার বিনিময় হচ্ছে? শক্তির বিনিময় হচ্ছে। পানিগুলি কিন্তু এখান থেকে আর বের হতে পারতেছে না বাষ্প আকারে, তার মানে দেখা গেল পানিগুলি অর্থাৎ ভরের কোনো বিনিময় হচ্ছে না। অর্থাৎ যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে বলা হয় বদ্ধ সিস্টেম। আবার মনে করো আমরা যদি একটা এরকম আঁকি যে এটা একটা সিলিন্ডার যদি আঁকি আমরা, এই যে এটা একটা নিচ্ছিদ্র অর্থাৎ এখানে ঘর্ষণহীন, এটা একটা পিস্টন, এই যে পিস্টন এইখানে এই যে মনে করো এগুলি গ্যাস আছে, এই যে গ্যাস আছে এখানে, এই ভরগুলি কিন্তু আর এখান থেকে বের হইতে পারতেছে না। এই যেহেতু ভরের আদান প্রদান হচ্ছে না, কিন্তু আমরা যখন এটাকে পিস্টনটা দিয়ে যখন এভাবে নিচের দিকে সজোরে আঘাত করব তাদের মধ্যে কি হবে? অণুগুলির মধ্যে সংঘর্ষ বেড়ে যাবে, যার ফলে তার তাপমাত্রা বেড়ে যাবে। এই তাপমাত্রা অর্থাৎ এগুলি এই পরিবেশে বের হয়ে যাবে, অর্থাৎ এই যে তাপটা সৃষ্টি হলো এই তাপটা কিন্তু পরিবেশে বের হয়ে যাবে, যেহেতু এই যে এই পাত্রের এই দেওয়ালগুলি সুপরিবাহী বিবেচনা করা হয়েছে এখানে। তার মানে এখান থেকে কি নির্গত হইতেছে? তাপ নির্গত হইতেছে, অর্থাৎ শক্তি নির্গত হইতেছে, কিন্তু এখান থেকে কোনো প্রকারের ভর নির্গত হচ্ছে না। অর্থাৎ যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র কি বিনিময় করে? শুধুমাত্র শক্তি বিনিময় করে কিন্তু কোনো ভর বিনিময় করে না, সেটাকে বলা হয় বদ্ধ সিস্টেম। তাহলে এই যে পাত্রের মধ্যে আমরা পানি রেখে যে গরম করতেছি, এটা একটা বদ্ধ সিস্টেম, এটা একটা বদ্ধ সিস্টেম। আবার আমরা গ্রিন হাউসের নাম শুনছি, গ্রিন হাউসটাও কিন্তু একটা বদ্ধ সিস্টেম। আচ্ছা, এরপরে আসো বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেমটা হলো এরকম, যেমন মনে করো যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি কিছুই বিনিময় করতে পারে না, কিছুই সে বিনিময় করতে পারে না, সেটাকে বলা হয় তার বিচ্ছিন্ন সিস্টেম। যেমন এইরকম একটা বিচ্ছিন্ন সিস্টেমের কথা যদি আমরা বলি, যে যেমন একটা ফ্লাক্স, থার্মোফ্লাক্সের কথা যদি বলি, এটার মধ্যে আমরা চা কফি বিভিন্ন কিছু বা দুধ আমরা বা পানি আমরা গরম করে রাখলাম। এখন এটা যদি আমরা মুখটা যদি না খুলি তাহলে এখান থেকে আর পানিটা বের হচ্ছে না, অর্থাৎ ভর বের হচ্ছে না, এটা অনেকক্ষণ যাবত এটা গরম থাকতেছে, তার মানে এখানে যে তাপটা আছে তাপটাও নির্গত হচ্ছে না, যার ফলে দেখা যাচ্ছে কি এখানে ভরেরও বিনিময় হচ্ছে না, শক্তিরও বিনিময় হচ্ছে না, তার মানে এটা একটা বিচ্ছিন্ন সিস্টেম। তবে প্রকৃতিতে সম্পূর্ণ বিচ্ছিন্ন সিস্টেম পাওয়া কিন্তু খুব কষ্টকর। কারণ আমরা যে ফ্লাক্সটার মধ্যে বা থার্মোফ্লাক্সটার মধ্যে আমরা যে পানি রাখলাম বা দুধ রাখলাম বা চা কফি রাখলাম, এগুলি রাখার পরে নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু এগুলি ঠান্ডা হয়ে যায়। যেমন 10 ঘন্টা 12 ঘন্টা বা 8 ঘন্টা বা 6 ঘন্টা পরে এগুলি ঠান্ডা হয়ে যায়। এখন ঠান্ডা কেন হলো? ঠান্ডা এই কারণেই হলো কারণ সে তাপের বিনিময় হয়ে গেছে, অর্থাৎ শক্তির বিনিময় হয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন সিস্টেম পাওয়া খুবই দুরূহ ব্যাপার। তাহলে বোঝা গেল সিস্টেম কি? সিস্টেমটা কয় প্রকার? সিস্টেমটা হলো 3 প্রকার। একটা হলো উন্মুক্ত সিস্টেম, একটা হলো বদ্ধ সিস্টেম, একটা হলো বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম ভর শক্তি উভয় বিনিময় করে, বদ্ধ সিস্টেম শুধু শক্তি বিনিময় করে, ভর বিনিময় করে না, বিচ্ছিন্ন সিস্টেম কিছুই বিনিময় করতে পারে না। তাহলে সিস্টেম কি সেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। চলো এখন আলোচনা করবো আমরা অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি এটার আরেকটা নাম আমরা যদি বলি যে অন্তর্নিহিত শক্তি। অর্থাৎ আমরা জানি পদার্থগুলি বিভিন্ন অণুপরমাণু বা বিভিন্ন মৌলিক যে কণিকা আছে এগুলির সমন্বয়ে গঠিত। এই যে অণুপরমাণুর মধ্যে যে শক্তিটা অন্তর্নিহিত থাকে বা সুপ্ত অবস্থায় থাকে, এই শক্তিটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। এখন প্রশ্ন হলো এই শক্তিটা কোথা থেকে আসে? যেমন আমরা জানি পদার্থে যে অণুপরমাণুগুলি আছে এগুলি সর্বদা গতিশীল, এগুলির মধ্যে রৈখিক গতি আছে, স্পন্দন গতি আছে বা আবর্তন গতি আছে। এই আবর্তন গতির কারণে তাদের মধ্যে এক প্রকারের শক্তির আবির্ভাব হয় বা শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটা সে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে ভিন্ন শক্তিতে রূপান্তর করতে পারে, বা এই শক্তিটা সে কাজে রূপান্তর করতে পারে, বা এই শক্তিটা দিয়ে সে কাজ করতে পারে। অর্থাৎ পদার্থের অণুগুলোর মধ্যে যে শক্তি এখানে সুপ্ত অবস্থায় থাকে, এটা পরিবেশ পরিস্থিতি অনুসারে সে এই শক্তিটা অন্য শক্তিতে রূপান্তর করে বা কাজে রূপান্তর করে, সেটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। আমরা যদি একটু অন্যভাবে বলি, যেমন পদার্থের যে অণুপরমাণুগুলো আছে এই অণুগুলোর যে এগুলি গতিশীল, এই যে গতিশীল গতির কারণে তাদের মধ্যে একটা গতিশক্তি সঞ্চার হয়। অর্থাৎ এই
যে অণুগুলোর গতির কারণে যে গতিশক্তি হয় এটাকে বলা হয় অভ্যন্তরীণ গতিশক্তি। আর পদার্থের যে অণু পরমাণুগুলি আছে তাদের অর্থাৎ অণুগুলির মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে তাদের মধ্যে একটা অভ্যন্তরীণ বিভব শক্তির সৃষ্টি হয়। তাহলে কি বললাম, পদার্থের অণুগুলোর যে গতির কারণে একটা অভ্যন্তরীণ গতিশক্তির সৃষ্টি হয় এবং তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে একটা কি সৃষ্টি হয়, এখানে বিভব শক্তির সৃষ্টি হয়, অভ্যন্তরীণ বিভব শক্তি। তাহলে পদার্থের অণুগুলোর অভ্যন্তরীণ গতিশক্তির এবং অভ্যন্তরীণ বিভব শক্তির সমষ্টিকেও বলা হয় মোট তার অভ্যন্তরীণ শক্তি বা অন্তর্নিহিত শক্তি। আমরা যে কোনো একভাবে এটার সংজ্ঞাটা আমরা দিতে পারি, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি ইকুয়াল তার অভ্যন্তরীণ গতিশক্তি যোগ অভ্যন্তরীণ বিভব শক্তি। এরপরে আসো অভ্যন্তরীণ গতিশক্তি তাপমাত্রার সাথে আবার সম্পর্ক আছে। আমরা জানি এখানে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তার অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাবে, আর যদি তাপমাত্রাটা যদি হ্রাস পায় তার অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পাবে। অর্থাৎ একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানেই হলো তার তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানেই হলো তার এখানে তাপমাত্রা হ্রাস পাওয়া। তো আমরা এখন এতক্ষণ আমরা কি আলোচনা করলাম, আমরা সিস্টেম শিখলাম, সিস্টেমের 3 প্রকার শিখলাম এবং অভ্যন্তরীণ শক্তি নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আলোচনা করব আমরা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটা আজকের মূল ক্লাস। এই যে আমাদের আজকের ক্লাস হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো আমরা গত ক্লাসে তাপগতিবিদ্যার 0তম সূত্র নিয়ে আলোচনা করছি, আজকে হলো প্রথম সূত্র। প্রথম সূত্র দিয়েছেন দুই বিজ্ঞানী, প্রথম বিজ্ঞানী হলো জুলের সূত্রানুসারে, দ্বিতীয়টা হলো ক্লোসিয়াসের মতে। তো আমরা দুই বিজ্ঞানীর যে দুইটা বিবৃতি আছে ওই দুইটা বিবৃতি নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা শুরু করি চলো জুলের সূত্র নিয়ে। তো জুল বিজ্ঞানী জুল উনি কি বিবৃতি দিয়েছে, উনি বলতেছে যে যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় বা কাজকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করা যায় তাহলে কাজ তাপের সমানুপাতিক। যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় বা কাজকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করা যায় তাহলে কাজ তাপের সমানুপাতিক। আসো আমরা যদি একটু লিখি, এখানে W সমানুপাতিক Q, এখানে W হলো কাজ, Q হলো তাপ। অর্থাৎ যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় এবং কাজকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করা যায় তাহলে কাজ তাপের সমানুপাতিক। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি W ইকুয়াল JQ। W ইকুয়াল JQ। আমরা চাইলে Q এর জায়গায় আমি গত ক্লাসেও বলছিলাম তাপকে সাধারণত Q দ্বারা প্রকাশ করা হয় এবং H দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে আমরা কিন্তু চাইলে এখানে কি লিখতে পারি, W ইকুয়াল JH। W ইকুয়াল JH। এখানে এই যেটা কি, এই যেটাকে বলা হয় জুলের ধ্রুবক, এই যেটাকে বলা হয় জুলের ধ্রুবক বা জুলের এই যে যান্ত্রিক তুল্যাঙ্ক, যান্ত্রিক তুল্যাঙ্ক। অর্থাৎ এই যেটা হলো জুলের ধ্রুবক বা যান্ত্রিক তুল্যাঙ্ক। এখন আসো এই আমরা যদি এইখানে যাহা কিউ তাহাই কিন্তু H, অর্থাৎ কিউ বা H কে যদি আমরা কত ধরি 1 বিবেচনা করি, কিউ বা H কে যদি আমরা 1 বিবেচনা করি তাহলে এই সমীকরণ কি দাঁড়ায়, W ইকুয়াল H দাঁড়ায়, W ইকুয়াল H দাঁড়ায়। তাহলে দেখা গেল কি এইখানে আমাদের সরি কিউ আর H ইকুয়াল যদি আমরা 1 বিবেচনা করি তাহলে W ইকুয়াল কি দাঁড়াবে, J দাঁড়াবে। তাহলে দেখো একক তাপ উৎপন্ন করতে, একক তাপ উৎপন্ন করতে যেহেতু আমরা কিউর মান 1 বিবেচনা করছি বা H এর মান আমরা 1 বিবেচনা করছি, আমরা চাইলে কিউ লিখতে পারি, চাইলে H ও লিখতে পারি। তাহলে কিউ এবং H এর মান আমরা কত বিবেচনা করছি 1, তার মানে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, খেয়াল করো একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই যে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই যে এর মান হলো 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমি শুরুতেই বলছি যে যদি এখানে তাপগতিবিদ্যার সূত্রটা কার বিবৃতি অনুসারে, জুলের বিবৃতি অনুসারে, যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় বা কাজকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করা যায় তবে কাজ তাপের সমানুপাতিক। এটা হলো সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয় জুলের ধ্রুবক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এর মান হলো 4.2 জুল পার ক্যালোরি। এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র জুলের বিবৃতি অনুসারে। এই জুলের এই সূত্র কিন্তু আবার সকল জায়গায় প্রযোজ্য হয় না। এই কারণে দেখা গেছে কি পরবর্তীতে আবার বিজ্ঞানী ক্লোসিয়াস আবার তাপগতিবিদ্যার অন্য আরেকটা সূত্র, অন্য আরেকটা বিবৃতি উনি প্রদান করছেন। আসো আমরা ওটার মধ্যে যাই। যেমন মনে করো ডেল কিউ ইকুয়াল ডেল কিউ প্লাস ডেল ডব্লিউ। এই সূত্রে কি বলা হয়েছে দেখো, যখন কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয়, যখন কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয় ওই তাপশক্তির কিছু অংশ দ্বারা সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়। অর্থাৎ যখন কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয় এই তাপশক্তির কিছু অংশ দ্বারা সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়, বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশে কাজ সম্পাদন করে।
বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশে কাজ সম্পাদন করে। তাহলে দেখো আমরা যদি সূত্রটা বিবেচনা করি, এখানে ডেল কিউটা হলো যে পরিমাণ তাপ শক্তি সিস্টেমে সরবরাহ করা হলো, ডেল কিউটা হলো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডেল ডাব্লিউটা হলো সিস্টেম পরিবেশে কি পরিমাণ কাজ সম্পাদন করে তার মান। তার মানে সে যে পরিমাণ তাপ সিস্টেমে প্রদান করলো, এই তাপটা কয়টা কাজে ব্যয় হলো? এই তাপটা দুইটা কাজে ব্যয় হয়েছে। একটা হয়েছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর একটা হলো সিস্টেম দ্বারা কৃত কাজ। আসলে আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে আরো বুঝতে সহজ হবে। আচ্ছা এটা তো ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটাকে যখন অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিবেচনা করা হয়, তখন আমরা এটাকে লিখতে পারি এরকম যে, আমরা যখন অঙ্ক করব ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। খেয়াল করো, মূলত সূত্র কিন্তু এটা থেকে এখানে আসছে, ক্ষুদ্র পরিবর্তন বিধায় এখানে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ লেখা হয়েছে। আসো আমরা যদি একটা চিত্র আকারে দেখি, আচ্ছা এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে এটা একটা পিস্টন, ঘর্ষণহীন পিস্টন, এটা উপরে নিচে এভাবে আপ ডাউন করতে পারে। আমরা নিচে দিয়ে এখানে তাপ দিয়ে দিলাম, এই যে আমরা এখান থেকে তাপ দিয়ে দিলাম। খেয়াল করো, এখন আমরা এখানে তাপ দিলাম মানে ডিকিউ দিলাম, অর্থাৎ কোন সিস্টেমে যখন তাপ শক্তি সরবরাহ করা হয়, এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আমরা ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করলাম। এখন এই তাপ শক্তি দ্বারা সে কি করবে? প্রথমে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে। এখন মনে করো এইখানে যদি তার তাপমাত্রা যদি T1 হয়, এখানে তার তাপমাত্রা হবে T2। কেন? আমি শুরুতেই বলছিলাম যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা হ্রাস পেলে তার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। যেহেতু এখানে তাপ দেওয়া হলো, যার ফলে স্বাভাবিকভাবে তাপমাত্রা বেড়ে যাবে। তো তাপমাত্রা আদিতে ছিল কত? T1, পরিবর্তন হয়েছে কত? T2, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে T2। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তার তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, সহজ বিষয়। তাহলে তাকে আমি কত পরিমাণ তাপ দিলাম? ডিকিউ পরিমাণ তাপ দিলাম, তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বৃদ্ধি পেলে কত? ডিইউ। এখন দেখো আমার এই পিস্টন, অর্থাৎ এই পিস্টনটা শুরুতে কোথায় ছিল? এই পিস্টনটা শুরুতে আমার এইখানে ছিল, এখন পিস্টনটা কোথায় উঠে গেছে? এই যে পিস্টনটা এখন উপরে উঠে গেছে। তাহলে আমার এই যে অংশ পরিমাণ কাজ করতে হয়েছে কিনা? পিস্টনটা সরণ হয়েছে, এখানে বল প্রয়োগ করা হয়েছে। আমরা জানি কাজ ইকুয়াল বল ইনটু সরণ। তার মানে এই যে পিস্টনটাকে যে আমরা উপরের দিকে তুললাম, কে তুললো? আমি এখানে তাপ দিলাম, গ্যাসের ধাক্কার কারণে পিস্টনটা উপরের দিকে উঠলো, অর্থাৎ সে পরিবেশে কাজ সম্পাদন করলো। তাহলে দেখো এইখানে যে তাপ দেওয়া হয়েছে, এই তাপটা কয়টা কাজে ব্যয় হয়েছে? দুইটা কাজে ব্যয় হয়েছে। একটা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে মানে তার তাপমাত্রা বৃদ্ধি পাইছে, এই কারণে T1 থেকে T2 হয়েছে। আর একটা হলো সে পরিবেশে কাজ সম্পাদন করলো, এই কারণে পিস্টনটা এই অবস্থান থেকে আরো উপরে উঠে গেছে, অর্থাৎ তার এখানে বল এবং সরণ হলো, অর্থাৎ দেখা গেল কি এখানে কাজ সম্পাদিত হলো। তাহলে দেখা গেল কি, যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, ওই তাপের কিছু অংশ দ্বারা সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়, বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশে কাজ সম্পাদন করে। এটা হলো বিজ্ঞানী ক্লোসিয়াসের মতে। এখন আসো এখানে ডিকিউ, যেমন আমরা যদি লিখি যে ডিকিউ, এরপরে আসলো ডিকিউ ডিডব্লিউ। আচ্ছা, ডিকিউ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। খেয়াল করো ডিকিউর মান কখন প্লাস হবে? সিস্টেম যদি তাপ শক্তি শোষণ করে, সিস্টেম যেমন আমরা এখানে তাপ দিলাম, অর্থাৎ সিস্টেম তাপ শক্তি শোষণ করলো, এই ক্ষেত্রে ডিকিউর মান হবে প্লাস। সিস্টেম যদি তাপ শক্তি নির্গত করে, অর্থাৎ ত্যাগ করে, ছেড়ে দেয়, তাহলে এই ডিকিউর মান হবে, বা সিস্টেম তাপ হারালো, তখন হবে ডিকিউর মান মাইনাস। অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, যেমন আমাদের এই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল, অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডি ইউর মান প্লাস হবে, আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে ডি ইউর মান হবে মাইনাস। আচ্ছা, এখন আসো গ্যাস দ্বারা যদি কাজ হয় বা সিস্টেম দ্বারা যদি কাজ হয়, আমাদের এইখানে গ্যাসের ধাক্কার কারণে এই পিস্টনটা আস্তে আস্তে উপরে উঠলো, এই কাজটা হলো গ্যাস দ্বারা কাজ বা সিস্টেম দ্বারা কাজ। গ্যাস দ্বারা কাজ বা সিস্টেম দ্বারা কাজ যদি হয়, ডিডব্লিউ এর মান প্লাস হবে। এখন আসো এই পিস্টনটা দিয়ে যদি আমি নিচের দিকে ধাক্কা দেই, নিচের দিকে যদি আমি ধাক্কা দেই, অর্থাৎ পিস্টনটা দিয়ে যদি আমি এইভাবে নিচের দিকে ধাক্কা দেই, তখন কাজ করা হলো কার উপর? গ্যাসের উপর বা সিস্টেমের উপর। গ্যাসের উপর বা সিস্টেমের উপর কাজ হলে ডিডব্লিউর মান হবে মাইনাস। তো এই প্লাস মাইনাসগুলি আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে আসবে। আমরা যখন অঙ্ক করব তখন আমরা এই প্লাস মাইনাসগুলি মাথায় রেখে আমরা অঙ্ক করব। তো এই যে তাপগতিবিদ্যার সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে, এই তাপগতিবিদ্যার সূত্রের সব ব্যবহার আছে কিছু।
তাপগতিবিদ্যার সূত্রের ব্যবহার। এখন এখানে মোটামুটি আমাদের চারটা প্রক্রিয়া, এখানে আমাদের মোটামুটি চারটা প্রক্রিয়া। প্রক্রিয়াগুলি হলো, প্রথম প্রক্রিয়া হলো সমচাপ প্রক্রিয়া, দ্বিতীয় প্রক্রিয়া হলো সম-আয়তন প্রক্রিয়া, তৃতীয় প্রক্রিয়া হলো সমষ্ণ প্রক্রিয়া, চতুর্থ প্রক্রিয়া হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন আমরা একেবারে একটার পর একটা চারটা যে প্রক্রিয়া আছে এই চারটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথম প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়া। এখানে মূলত চারটা বিষয়, অর্থাৎ পি, ভি, টি এবং কিউ। দেখো, যেই কোনো একটা যখন স্থির হবে বাকি তিনটা তখন পরিবর্তনশীল। যেই কোনো একটা স্থির হলে বাকি তিনটা পরিবর্তনশীল। আমরা এই সংজ্ঞাটা খুব সহজে দিতে পারি। যেমন সমচাপ, কার মান পরিবর্তন হবে না? চাপের মান পরিবর্তন হবে না, অর্থাৎ চাপ এখানে স্থির থাকবে। তাহলে পরিবর্তন হবে কে? ভিটি কিউ, অর্থাৎ আয়তন, তাপমাত্রা এবং এটা কি তাপের পরিবর্তন হবে। অর্থাৎ যে তাপগতীয় প্রক্রিয়া, আমাদের পরীক্ষায় যদি সমচাপ প্রক্রিয়ার সংজ্ঞা আসে তাহলে আমরা কি দিব? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ স্থির থাকে বা চাপের কোনো পরিবর্তন হয় না, তাকেই বলা হয় সমচাপ প্রক্রিয়া। তাহলে কার পরিবর্তন হয়? আয়তন, তাপমাত্রা এবং তাপের পরিবর্তন হয়। তাহলে যে তাপগতীয় প্রক্রিয়া চাপের কোনো পরিবর্তন হয় না বা চাপ স্থির থাকে সেই প্রক্রিয়াকে বলা হয় সমচাপ প্রক্রিয়া। এখন আসো বিষয়টা কিভাবে হয়। এটা মনে করো একটা সিলিন্ডার, এই যে এটা একটা সিলিন্ডার, এই যে এটা একটা সিলিন্ডার। সিলিন্ডারের মধ্যে মনে করো যে এখানে গ্যাস আছে, এই যে সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে। এখানে এটা একটা পিস্টন, এই পিস্টনের ক্ষেত্রফল হলো এ, পিস্টনের ক্ষেত্রফল হলো এ। আর গ্যাসগুলি এই যে পিস্টনটাকে যে চাপ দিচ্ছে উপরের দিকে, এই চাপটা মনে করো হচ্ছে পি। তাহলে এই পিস্টন কর্তৃক অনুভূত চাপ হলো পি, পিস্টনের ক্ষেত্রফল হলো এ। এখন আমরা যদি এই পিস্টনটাকে এই জায়গার মধ্যে স্থির রাখতে চাই, অর্থাৎ যেই অবস্থানে আছে এই অবস্থানে যদি আমরা পিস্টনটাকে স্থির রাখতে চাই, যেহেতু গ্যাস চাপ দিতেছে উপরের দিকে, আমাদেরকে চাপ দিতে হবে কোন দিকে? আমাদেরকে চাপ দিতে হবে নিচের দিকে, অর্থাৎ পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ এইখানে তার আমরা জানি ছোটবেলায় পড়ছিলাম কি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় তার চাপ। অর্থাৎ পি ইকুয়াল কত পড়ছিলাম আমরা ছোটবেলায়? এফ বাই এ। অর্থাৎ কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল পি এ। এখন খেয়াল করো, এফ ইকুয়াল পি এ, এই পি এ পরিমাণ বল কোন দিকে ক্রিয়াশীল? উপরের দিকে ক্রিয়াশীল। এই পিস্টনকে যদি আমরা এই জায়গায় সাম্যাবস্থায় রাখতে চাই, আমাদেরকে ঠিক এক পরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করতে হবে, তাহলে এটা সাম্যাবস্থায় থাকবে। এখন ধরে নেই এই পিস্টনটা এখান থেকে খুব ক্ষুদ্র সরণ, অর্থাৎ খুব ক্ষুদ্র সরণ ডিএক্স পরিমাণ সরণ হয়। এই আমরা যদি এটার নাম দেই, প্রথমে ছিল এ বিন্দু, এখন গেল পি বিন্দুতে। অর্থাৎ এই পিস্টনটা খুব ক্ষুদ্র সরণ হলো তার এবি, এবি মানে হলো ডিএক্স সরণ। যেহেতু এখানে সরণটা খুবই ক্ষুদ্র হয়েছে, এই কারণে চাপটাকে এখানে অপরিবর্তনীয় বিবেচনা করা হয়েছে। আবার বলতেছে, যেহেতু এখানে সরণ ক্ষুদ্র হয়েছে এই কারণে চাপটা অপরিবর্তনীয় বিবেচনা করা হয়েছে। তাহলে আমার এখান থেকে এখানে সরণ হয়েছে, এখানে বল কাজ করতেছে, তার মানে এখানে একটা কাজ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কাজের সংজ্ঞা জানি কি? আমরা কাজের সংজ্ঞা পড়ছিলাম ছোটবেলায়, ডব্লিউ ইকুয়াল এফ এস। এটা ছিল কাজ। যেহেতু আমার সরণটা ক্ষুদ্র তাহলে আমার কাজও ক্ষুদ্র হবে, যেহেতু সরণ ক্ষুদ্র তাই কাজও ক্ষুদ্র হবে। এই কারণে আমি ডব্লিউ জায়গায় লিখছি ডিডব্লিউ, আর এফ যাহা এস তাহার জায়গায় লিখছি আমি ডি এক্স, অর্থাৎ ক্ষুদ্র সরণ। খেয়াল করো, আমি এখানে লিখছিলাম এফ ইকুয়াল পি এ, এই কারণে এখানে এফ ইকুয়াল পি এ, তার মানে পি এ ডি এক্স। এখন আসো, আমরা জানি আয়তন হলো তিনটা রাশির গুণফল। আয়তন হলো তিনটা রাশির গুণফল, এর মধ্যে ক্ষেত্রফলের মধ্যে দুইটা আছে আর ডিএক্স এর মধ্যে সরণ একটা আছে। তাহলে এ ডিএক্স এর জায়গায় আমরা কত লিখতে পারি? ডিবি লিখতে পারি। অর্থাৎ এ ডিএক্স এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? ডিবি লিখতে পারি। ডিবি মানে হলো আয়তনের পরিবর্তন, তার মানে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ ডিডব্লিউর জায়গায় আমরা লিখতে পারি পি ডিবি। এই ডিবি মানে হলো আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন মানে হলো এখানে ভি2 মাইনাস ভি1, অর্থাৎ আমরা ডিডব্লিউ ইকুয়াল পি ভি2 মাইনাস ভি1। তাহলে আমাদের পরীক্ষায় যদি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে অঙ্ক আসে, আমরা কৃত কাজের ক্ষেত্রে আমরা ডিডব্লিউ ইকুয়াল পি ডিবি এটা দিয়েও করতে পারবো। আবার আমাদের কাছে যদি ভি2 এবং ভি1 থাকে তাহলে আমরা ডিডব্লিউ ইকুয়াল পি ভি2 মাইনাস ভি1 এটা দিয়েও করতে পারবো। এখন আসো, এই ফর্মুলাটা যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে প্রয়োগ করি তখন কেমন দাঁড়ায় সমীকরণটা? তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে আমরা কি জানি? ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডিডব্লিউ। আচ্ছা, ডিডব্লিউ জায়গায় আমরা কত লিখতে পারি? আমরা লিখতে পারি পি ডিবি। আবার ডিবির মান না দিয়ে যদি ভি1 আর ভি2 দেয় তখন আবার এখানে লিখতে পারি ভি2 মাইনাস ভি1। এই হলো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রয়োগ করি তার সমীকরণ। এখন আসো, এইটার একটা লেখচিত্র আছে, এটা আমাদের অবজেক্টিভে কাজে আসবে।
এটা হলো চাপের সাথে আয়তনের সম্পর্ক। আমরা x অক্ষ বরাবর নিলাম আয়তন, y অক্ষ বরাবর নিলাম আমরা চাপ। তাহলে চাপ এবং আয়তনের মধ্যে যে লেখচিত্রটা আসবে, দেখো আমি শুরুতেই বলছি সমচাপ প্রক্রিয়া। আমি এখানে বলতেছি আয়তনের কিন্তু পরিবর্তন হবে, x অক্ষ বরাবর আয়তন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু y অক্ষ বরাবর চাপের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই কারণে এই প্রক্রিয়াটার নাম হলো সমচাপ প্রক্রিয়া। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কযুক্ত লেখচিত্র হলো এটা। এরপরে আসো পরবর্তীতে রইল কি সময়ায়তন প্রক্রিয়া। সময়ায়তন প্রক্রিয়াটা কি? তাহলে সময়ায়তন কে স্থির থাকবে, ভি স্থির থাকবে। তাহলে ভি যদি স্থির থাকে পরিবর্তন হবে কার? পি টি কিউ পরিবর্তন হবে। তাহলে পরীক্ষায় আসলে আমরা কি দিব? যে তাপগতীয় প্রক্রিয়ায় তার সিস্টেমের আয়তন স্থির থাকে সেটাকে বলা হয় সময়ায়তন প্রক্রিয়া। তার মানে এখানে আয়তনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ডিবির মান কত হবে? ডিবির মান 0 হবে। খেয়াল করো, যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ডিবির মান 0 হবে। তাহলে ডিবির মান যদি 0 হয়, আমরা একটু আগে বের করছিলাম ডিডব্লিউ ইকুয়াল পি ডিবি। এই ডিবির মান 0 হলে ডিডব্লিউর মান হবে 0। এখন ডিডব্লিউর মান 0 হলে আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে এটা প্রয়োগ করি, তাহলে ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। এই ডিডব্লিউর মান আমরা এখানে কত পেলাম? 0 পেলাম। তার মানে ডি কিউ ইকুয়াল ডিইউ। তার মানে দেখো এখান থেকে পেলাম আমরা ডি কিউ ইকুয়াল ডিইউ, অর্থাৎ আমরা সিস্টেমে যে পরিমাণ তাপশক্তি প্রয়োগ করছি তার সম্পূর্ণটা দিয়ে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে। এখানে কোনো রকমের কাজ সম্পাদন হয় নাই। আমরা যদি একটু ব্যাখ্যা করি, আসো এটা মনে করে এটা একটা আবদ্ধ পাত্র বিবেচনা করতে পারো, যার চারটা প্রান্তই এখানে একেবারে যুক্ত, মানে পরস্পরের সাথে আবদ্ধ। এখানে কোনোটাই উপরের দিকে বা নিচের দিকে আপ ডাউন করতে পারতেছে না। এরকম একটা বদ্ধ পাত্র, এখানে গ্যাস আছে। আমরা এখান দিয়ে যদি তাপ প্রয়োগ করি, যার ফলে তার তাপমাত্রাটা বেড়ে যাবে। এখন তাপমাত্রা বাড়তেছে, কিন্তু দেখো তার তাপমাত্রা বাড়লে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটবে। কিন্তু যেহেতু এই উপরের বাহুটা বা এখানে যদি আমরা একটা পিস্টনও বলে দিই, এই জায়গায় একটা পিস্টন আছে, যেহেতু এটা পরস্পর বাহুগুলির সাথে যুক্ত, এই পিস্টনটা কিন্তু আর উপরে উঠতেছে না বা নিচেও নামতেছে না। যেহেতু এর কোনো সরণ হচ্ছে না, অতএব এর কোনো কাজও হচ্ছে না। যেহেতু এর কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ ডিডব্লিউর মান 0, তার মানে এখানে যে পরিমাণ তাপ দেওয়া হয়েছে সম্পূর্ণ তাপটা তার কোন কাজে ব্যয় হয়েছে? সম্পূর্ণ তাপটা তার অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে ব্যয় হয়েছে। অতএব আমরা বলতে পারি যে সময়ায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমে যে পরিমাণ তাপ দেওয়া হয়, এই তাপের সম্পূর্ণটা তার অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে বা পরিবর্তনে ব্যবহৃত হয়। এখানে কোনো কাজ সম্পাদন হয় না। তাহলে আমাদের গেল সমচাপ প্রক্রিয়া, এরপরে গেল সময়ায়তন প্রক্রিয়া। এরপরে বাকি রইল কি? 3 নম্বরে হলো সমউষ্ণ প্রক্রিয়া। সমউষ্ণ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া মানে যে এখানে সমান কে থাকে? উষ্ণতা মানে তাপমাত্রা, অর্থাৎ এই প্রক্রিয়ায় টি স্থির থাকে। কে স্থির থাকে এই প্রক্রিয়ায়? টি স্থির থাকে। টি যদি স্থির থাকে পরিবর্তন হবে কার? পি, ভি এবং কিউ। তাহলে আমরা যদি বলি সংজ্ঞাভাবে, যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে সেটাকে বলা হয় সমউষ্ণ প্রক্রিয়া। তাহলে আসো, তাপমাত্রা যদি স্থির থাকে, অর্থাৎ আমি শুরুতেই বলছিলাম তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি পাবে, হ্রাস পেলে হ্রাস পাবে। আর তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। যেহেতু তাপমাত্রা স্থির, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, তাহলে ডেল টি ইকুয়াল 0। ডেল টি ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। আমরা যদি এখানে 0 ধরি, ডিইউর মান 0 ধরি, তাহলে ডি কিউ ইকুয়াল কত? ডি কিউ ইকুয়াল ডিডব্লিউ। তাহলে কি দাঁড়ালো? সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে পরিমাণ তাপ দেওয়া হলো তার সম্পূর্ণটা সে কিসে পরিণত করছে? কাজে পরিণত করছে। এই কারণে এখান থেকে আমরা লিখতে পারি ডি কিউ ইকুয়াল ডিডব্লিউ, অর্থাৎ সিস্টেমে যে পরিমাণ তাপ প্রদান করা হয়েছে এই তাপের সম্পূর্ণটা দিয়ে সিস্টেম কাজ সম্পাদন করছে। এখানে তার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটে নাই। এখন আসো আমরা যদি একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। এই যে একটা পিস্টন, এটা একটা সিলিন্ডার। সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, যেটাকে আমরা কার্যনির্বাহক বস্তু বলতে পারি। এখন আমরা যদি এই পিস্টনটাকে, আমরা একটু মনোযোগী হই, আমরা যদি এই পিস্টনটাকে দিয়ে আমরা ধীরে ধীরে, অর্থাৎ ধীরে ধীরে যদি আমরা এখানে চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করে আমরা এটা কোথায় নামাচ্ছি? নিচের দিকে নামাচ্ছি। আচ্ছা, নিচের দিকে যখন পিস্টনটা নিচের দিকে যখন নামতেছে, এইখানে চাপের ধীরে ধীরে চাপ প্রয়োগ করতেছি, মানে চাপটা বৃদ্ধি করতেছি, অর্থাৎ চাপটা যে বৃদ্ধি করতেছি আমরা ধীরে ধীরে বৃদ্ধি করতেছি। যার ফলে কি হইতেছে? যার ফলে এই অণুপরমাণুগুলোর মধ্যে সংঘর্ষ লিপ্ত হওয়ার ফলে তার তাপমাত্রা বৃদ্ধি পেল। আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পেলে তার অভ্যন্তরীণ শক্তি কি হবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ এই পিস্টনটা যখন নিচের দিকে নামবে তখন অণুপরমাণুগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার ফলে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়লে কি বৃদ্ধি পাবে? এখানে অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন এই যে তাপমাত্রাটা বৃদ্ধি পেল, আমি শুরুতেই বলছি যে এখানে কিন্তু তাপমাত্রা স্থির থাকে।
তোমরা প্রশ্ন করতে পারো যে আপনি তো বলছিলেন এখানে তাপমাত্রা স্থির, এখন তো বলতেছেন আবার তাপমাত্রা বৃদ্ধি পেল। হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কি হলো, এই যে তাপটা, অতিরিক্ত তাপটা পরিবেশে সে ছেড়ে দিল। অর্থাৎ এইখানে যেই সিলিন্ডারটা বিবেচনা করা হয়েছে, এই সিলিন্ডারের পাত্রটা তাপ সুপরিবাহী দেওয়াল, অর্থাৎ এখান থেকে এখানে যখন খুব ধীরে 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 যখন নিচের দিকে নামতেছে, যেই তাপমাত্রাটা বৃদ্ধি পেল ওই তাপমাত্রাটা সিস্টেম পরিবেশে ছেড়ে দিল, যার ফলে তাপমাত্রার আর কোনো পরিবর্তন হলো না। এটা এত পরিমাণ ধীরে ধীরে সম্পন্ন হয়েছে কাজটা যে এইখানে তাপমাত্রা আর বৃদ্ধি পায় না। অর্থাৎ অতিরিক্ত যে তাপমাত্রাটা বৃদ্ধি পেল, এই তাপমাত্রাটা সিস্টেম পরিবেশে ছেড়ে দিল, যার ফলে সিস্টেমের তাপমাত্রা সর্বদা একই থাকে বা স্থির থাকে। আচ্ছা, এখন এই যে পিস্টনটা কোথায় নামলো, নিচের দিকে নামলো, তার মানে এখানে আয়তন কি পেল, আয়তনটা এখানে হ্রাস পেল। এখানে এটাকে বলা হয় গ্যাসের উপর কাজ বা সিস্টেমের উপর কাজ। আচ্ছা, এখন আসো পিস্টনটাকে যদি আমরা উপরের দিকে তুলি, এই যে পিস্টন আছে, এই পিস্টনটাকে আমরা কোন দিকে তুলতেছি, উপরের দিকে তুলতেছি ধীরে ধীরে। তাও কিন্তু কি, সমস্ত প্রক্রিয়াটাই একটা ধীর প্রক্রিয়া। এই প্রক্রিয়া যে চাপের বৃদ্ধি করা হয় বা চাপের হ্রাস করা হয়, এটা ধীরে ধীরে করা হয়। এখন আমরা ধীরে ধীরে পিস্টনটাকে কোথায় তুলতেছি, উপরের দিকে তুলতেছি, যার ফলে তার তাপমাত্রা এবার হ্রাস পেয়ে যাবে। তাপমাত্রা যদি হ্রাস পায়, তার অভ্যন্তরীণ শক্তিটাও হ্রাস পাবে। এখন সিস্টেমে যেহেতু তাপমাত্রা হ্রাস পায়, আমি শুরুতেই বলছি তাপমাত্রা এখানে স্থির থাকবে, কিন্তু এখানে তো তাপমাত্রা হ্রাস পেল। এখন দেখো পরিবেশ থেকে আবার তাপমাত্রা কোথায় ঢুকবে, পরিবেশ থেকে তাপমাত্রা এবার সিস্টেমের মধ্যে ঢুকবে, যার ফলে সিস্টেমের তাপমাত্রাটা সর্বদা সমান থাকবে। আমি আরেকবার বলতেছি, যখন আমি পিস্টনটাকে উপরের দিকে তুলবো তাপমাত্রা হ্রাস পাবে, তখন পরিবেশ থেকে তাপমাত্রা অর্থাৎ তাপটা কোথায় ঢুকবে, সিস্টেমের মধ্যে ঢুকবে। আর সিস্টেমটাকে যখন আমি নিচের দিকে দিতেছি অর্থাৎ গ্যাসের উপর কাজ করতেছি, তখন সিস্টেমের তাপমাত্রা, যেই তাপমাত্রাটা বৃদ্ধি পেল, এই তাপমাত্রার পরিবেশের মধ্যে ছেড়ে দিল। এভাবে সিস্টেম তাপ ছেড়ে দিয়ে এবং সিস্টেম তাপ গ্রহণ করে বা শোষণ করে, উভয় ক্ষেত্রেই সিস্টেমের তাপমাত্রা যেটা আছে সেটাকে সর্বদা সমান বজায় রাখে, অর্থাৎ সর্বদা সিস্টেমের তাপমাত্রাটা কি থাকে, স্থির থাকে। এবং এই যে আমরা শুরুতেই তো বলছিলাম, যে প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ার মধ্যে সিস্টেম তাপ হারিয়ে এবং তাপ শোষণ করে, সিস্টেম কি করে, সিস্টেমে তার তাপমাত্রাটাকে সর্বদা স্থির রাখে। তবে এখানে যে বিষয়টা খুব বেশি মাথায় রাখতে হবে সেটা হলো, এই যে সিস্টেমের যে সিলিন্ডারটা আমরা বিবেচনা করছি, এই সিলিন্ডারটা অবশ্যই তাপের সুপরিবাহী হতে হবে। তার মানে তাপের সুপরিবাহী যদি হয়, তাহলে সেটা হবে কি, এখানে সমষ্ণ প্রক্রিয়া। আর তার চারপাশের যে কি বলে এগুলিকে, তার চারপাশের যে পরিবেশটা আছে, এই পরিবেশটা অবশ্যই তার পরিবেশের তাপগ্রাহিতা বেশি থাকতে হবে। পরিবেশ যদি তাপ গ্রহণ করতে না পারে, তাহলে সিস্টেম কিন্তু এখানে সে তাপ বর্জন করতে পারবে না। তো এখানে আমাদের শর্তটা কি হবে, শর্তটা হবে এখানে তার এখানে সুপরিবাহী হতে হবে, পরিবেশটা এখানে কি করতে হবে, পরিবেশটা এখানে তাপগ্রাহিতা খুব বেশি পরিমাণে হতে হবে। এরপরে আসো, এই সমষ্ণ প্রক্রিয়া আবার বয়েলের সূত্র মেনে চলে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলে। আমরা জানি পিভি ইকুয়াল কে, বয়েলের সমীকরণ অনুসারে এই যে চাপ এবং আয়তনের মধ্যে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই লেখচিত্রটার রূপ হবে এইরকম। আচ্ছা, এরপরে আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপ, তার মানে এখানে কে স্থির, কিউ স্থির। অর্থাৎ আমরা বলতে পারি যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের তাপ স্থির থাকে, অর্থাৎ তাপের কোনো পরিবর্তন হয় না, বা সিস্টেম থেকে তাপ বাইরে যেতে পারে না, বা বাহির থেকে তাপ সিস্টেমে আসতে পারে না, এটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে তাপ যদি স্থির থাকে, কার পরিবর্তন হবে, পরিবর্তন হবে পি, ভি এবং টি এর পরিবর্তন হবে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তাপের আদান প্রদান হয় না, এই কারণে ডি কিউর মান শূন্য হয়। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডি কিউ ইকুয়াল 0, তার মানে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। dq equal du plus dw, যেহেতু এখানে dq এর মান 0, এখানে আমরা 0 বসালাম, তার মানে du plus dw, তার মানে dw ইকুয়াল কত, মাইনাস এর du। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখানে তাপ স্থির থাকে। আসো আমরা যদি একটু ব্যাখ্যা করি, যেমন মনে করো এই যে এটা একটা সিলিন্ডার বিবেচনা করি আমরা, এই সিলিন্ডারের দেখো, এই সিলিন্ডারের কিন্তু এই বাহুগুলি কিন্তু তাপ সুপরিবাহী ছিল। আমি এখানে লাল কালি দিয়ে আঁকার উদ্দেশ্য হলো পিস্টনটা এবং সিলিন্ডারের বাহুগুলি এখানে তাপের কুপরিবাহী, অর্থাৎ এখান থেকে তাপ সিস্টেম থেকে তাপ বাইরে যেতে পারবে না, বা বাহির থেকে তাপ সিস্টেমে আসতে পারবে না। এখন আমি যদি এই পিস্টনটাকে খুব দ্রুত বা হঠাৎ আমি যদি চাপ প্রয়োগ করি, অর্থাৎ গ্যাসের উপর কাজ সম্পাদন করি, এখানে বলছি ধীরে ধীরে, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া হলো ধীর প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো দ্রুত বা হঠাৎ প্রক্রিয়া। আমি এই পিস্টনটাকে খুব দ্রুত আমি সজোরে আঘাত করলাম নিচের দিকে, অর্থাৎ গ্যাসের উপর আমি চাপ প্রয়োগ করলাম, যার ফলে তার তাপমাত্রা বেড়ে যাবে এবং অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে এবং অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে যাবে। এবং এই যে তাপটা সে কিন্তু আর পরিবেশে কি করতে পারতেছে না, এই তাপটা সে পরিবেশে আর ছাড়ে মানে ত্যাগ করতে পারতেছে না বা নির্গমন করতে পারতেছে না। একটু আগে যে সমষ্ণ
প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত যে তাপটা সে পরিবেশে ছড়াই দিতে পারছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যেহেতু তাপের কুপরিবাহী দেওয়াল এগুলি, এই কারণে এই তাপটা সে আর পরিবেশে ছড়াতে পারবে না বা পরিবেশে নির্গত করতে পারবে না, যার ফলে তার তাপমাত্রাটা বেড়ে যাবে। তার মানে দেখা গেল কি এই যে পরিবর্তনটা রুদ্ধতাপীয় পরিবর্তন, অর্থাৎ রুদ্ধতাপীয় যখন আমার এই পিস্টনটা যখন নিচের দিকে আসবে এটা হবে সংকোচন, তার মানে এই পরিবর্তনটা হলো রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে রুদ্ধতাপীয় সংকোচনে কি বৃদ্ধি পেল? রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বৃদ্ধি পেল। এটা অবজেক্টিভে আসতে পারে বা 2 নম্বরের জন্য আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন। এবার আসো, যখন আমি এই পিস্টনটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলবো, আস্তে আস্তে না, খুব দ্রুত উপরে তুলবো বা হঠাৎ উপরে তুলবো, তখন কি হবে? তার তাপমাত্রা হ্রাস পাবে এবং অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। তাপমাত্রা হ্রাস পেল এবং অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেল। এখন আসো, যেহেতু তাপমাত্রা হ্রাস পেল, এখন কিন্তু আর পরিবেশ থেকে এই সিস্টেম আর তাপ গ্রহণ করতে পারবে না, যেটা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ শোষণ করতে পারছে পরিবেশ থেকে। কিন্তু এইখানে যেহেতু তাপের কুপরিবাহী দেওয়াল, এই কারণে যখন এইখানে গ্যাস দ্বারা কৃতকাজ হলো, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণ হলো, যখন রুদ্ধতাপীয় প্রসারণ হলো তখন তাপমাত্রা হ্রাস পেল, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেল, যার ফলে সে কিন্তু আর পরিবেশ থেকে তাপ গ্রহণ করতে পারতেছে না, যার ফলে তার তাপমাত্রাটা কমে যায়। তখন আমরা বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে এখানে সিস্টেমটা শীতল হয় বা সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়, আবার রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পায় বা সিস্টেমটা উত্তপ্ত হয়। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ইকুয়াল ধ্রুবক এই সমীকরণ মেনে চলে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি গামা ইকুয়াল ধ্রুবক এই সমীকরণ মেনে চলে। এই গামাটা কি, এই গামা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আসো, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক দিয়ে যদি আমরা লেখচিত্র আঁকি, এই লেখচিত্রটা হবে এইরকম। একটু খেয়াল করো, এই লেখচিত্র এবং এই লেখচিত্রের মধ্যে একটা পার্থক্য আছে। এই লেখচিত্রের তুলনায় এই লেখচিত্র, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্রটা কিন্তু অধিক খাড়া, এটার তুলনায় এটা অধিক খাড়া। এইখানে যদি আমরা সমষ্ণের জন্য লেখচিত্র আঁকতাম তাহলে এটা হয়তো এরকম। খেয়াল করো, এটাকে যদি আমরা 1 নং বলি, এটাকে যদি 2 নং বলি, এই 1 নং লেখচিত্রটা কার জন্য? সমষ্ণ প্রক্রিয়ার জন্য। আর 2 নং প্রক্রিয়াটা, 2 নং লেখচিত্রটা হলো কার জন্য? রুদ্ধতাপীয়র জন্য। তার মানে আমরা বলতে পারি কি, সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্রের তুলনায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্রটা কি অধিক খাড়া, সমষ্ণ লেখের তুলনায় রুদ্ধতাপীয় লেখ অধিক খাড়া। তো এইভাবে আমরা এই যে 4টা প্রক্রিয়া বলছি, সমচাপ, সমায়তন, সমষ্ণ, রুদ্ধতাপ প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলি থেকে এখন আমরা অঙ্ক করার চেষ্টা করব। তাপগতিবিদ্যার আরেকটা বিষয় বলা হয় নাই, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা কিন্তু শক্তি নিত্যতার একটা বিশেষ রূপ। এই সূত্রটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, শক্তি নিত্যতা মেনে চলে, অর্থাৎ এইখানে যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে এই শক্তিটা 2টা কাজে ব্যয় হয়েছে। এখন আমরা এটার উপর অঙ্ক করার চেষ্টা করব। তো আমরা শুরুতে যে অঙ্কটা করব সেটা হলো রাজশাহী বোর্ড 17, রাজশাহী বোর্ড 17 তোমাদের বই আছে, বইয়ের সাথে প্রশ্নটা মিলাও। কি বললো? পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, 300 প্যাসকেল স্থির চাপে ধীরে ধীরে বলছে ধীরে ধীরে 600 জুল তাপশক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হলো 900 জুল। এটা হলো উদ্দীপক। গতে বলছে কি, গ্যাসের আয়তনের পরিবর্তন কত? গ্যাসের আয়তনের পরিবর্তন কত? গত বললো গ্যাসের আয়তনের পরিবর্তন। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে P ইকুয়াল 300 প্যাসকেল, আর কি দেওয়া আছে? DW দেওয়া আছে 900 জুল। কি বের করতে বলছে? DV ইকুয়াল হোয়াট, এটা বের করতে বলছে। তো আমরা সূত্র কি জানি? আমরা জানি DW ইকুয়াল PdV, মাত্র আলোচনা করা হয়েছে এগুলি। তাহলে এখানে আমরা কার মান বের করব? DV এর মান। তাহলে DV ইকুয়াল DW বাই P। আমার এখানে DW কত? DW হলো 900, P কত? P হলো 300। তাহলে আমার এখানে মান হবে কত? 3। যেহেতু আয়তন একক হবে মিটার কিউব, শেষ অঙ্ক। তাহলে এখান থেকে আমরা খুব সহজে আমরা DV এর মান বের করতে পারতেছি। ঘয়ের জন্য কি বললো? ঘয়ের জন্য বললো যে উদ্দীপক অনুসারে শক্তির সংরক্ষণশীলতার নীতি লঙ্ঘিত হয় কিনা। আমি শুরুতেই বলছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে এবং এটা শক্তির নিত্যতা মেনে চলে বা শক্তির সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। আমরা এটার এখন ব্যাখ্যা করব।
দেখো আমাদেরকে বলছে শক্তির নিত্যতা লঙ্ঘিত হয় কিনা। যদি ডি কিউর মান ডি ইউ এবং ডি ডব্লিউ এর যোগফলের সমান হয় তাহলে শক্তির নিত্যতা মেনে চলে, লঙ্ঘিত হয় না। যদি সমান না হয়, আমি আবার লিখে বলতেছি, ডি কিউর মান যদি ডি ইউ এবং ডি ডব্লিউ এর সমষ্টি সমান হয়, এই ডি কিউর যে মান পাবো এই মান যদি ডি ইউ এবং ডি ডব্লিউ এর সমষ্টির সমান হয় তাহলে তাপগতিবিদ্যার সূত্র সংরক্ষণশীলতা কি বলছে, শক্তি সংরক্ষণশীলতার নীতি লঙ্ঘিত হয় কিনা। এই মান যদি এই মানের সমষ্টি সমান হয় তাহলে লঙ্ঘিত হয় না, আর যদি সমান না হয় তাহলে লঙ্ঘিত হবে। এখন আসলে আমরা এগুলোর মান বের করার চেষ্টা করি। তাহলে আমাদের মান আছে কার কার, ডি ডব্লিউ এর মান আছে, ডি ডব্লিউ ইকুয়াল 900 জুল, ডি কিউ ইকুয়াল 600 জুল, এই দুইটা মান আমাদের কাছে আছে। তো আমরা সূত্র জানি কি, আমাদের মান ডি কিউ আছে, দেখো ডি কিউ আছে ডি ডব্লিউ আছে, নাই কার মান ডি ইউর মান, আমরা জানি ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ, তাহলে ডি ইউ ইকুয়াল ডি কিউ মাইনাস ডি ডব্লিউ। তো ডি কিউ কত, ডি কিউ হলো এখানে আমাদের ডি কিউ কত, ডি কিউ হলো 600, আমরা একটু আগে লিখছিলাম মুছে ফেলছি এগুলি, ডি কিউ হলো 600 মাইনাস ডি ডব্লিউ কত, ডি ডব্লিউ হলো 900, তাহলে এখান থেকে আমরা ডি ইউর মান কত পাবো, ডি ইউর মান পাবো আমরা এখানে মাইনাসের 300 জুল। আমি আবারও বলতেছি, আমার কাছে ডি ডব্লিউ আছে, আমার কাছে ডি কিউ আছে, তো আমার অতিরিক্ত মান লাগবে কার, ডি ইউর মান লাগবে, আমার কাছে ডি ইউর মান নাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমি এখান থেকে ডি ইউর মান বের করতে পারতেছি। আচ্ছা এখন আসো আমার কার কার মান লাগবে, ডি ইউ আর ডি ডব্লিউর সমষ্টি, সুতরাং আমরা লিখতে পারি ডি ইউ প্লাস ডি ডব্লিউ, ডি ইউর মান কত পেলাম আমরা মাইনাসের 300। আচ্ছা ডি ডব্লিউর মান কত, ডি ডব্লিউর মান দেওয়া আছে কত 900 প্লাসের 900, তার মানে কত হলো 600 জুল। এটা কার মান, ডি ইউ প্লাস ডি ডব্লিউর মান, তাহলে ডি ইউ প্লাস ডি ডব্লিউর মান হলো 600, আর ডি কিউর মান কত, ডি কিউর মানও হলো 600, তাহলে ডি কিউর মানও হলো 600। যেহেতু আমরা লিখতে পারি ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ, খেয়াল করো ডি কিউর মান 600 জুল, আবার ডি ইউ প্লাস ডি ডব্লিউর মানও 600 জুল। যেহেতু ডি কিউর মান ডি ইউ এবং ডি ডব্লিউর মানের সমষ্টি সমান, অর্থাৎ এই মান এবং এই মান যেহেতু সমান, অতএব শক্তি সংরক্ষণশীলতার নীতি লঙ্ঘিত হবে না, অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। যদি এটা সমান না হতো তাহলে লঙ্ঘিত হতো। আচ্ছা ধন্যবাদ। আমাদের পরবর্তী অঙ্ক হলো সিলেট বোর্ড 17, পরবর্তী অঙ্ক হলো সিলেট বোর্ড 17, সিলেট বোর্ড 17 কি বললো এখানে, একটি কফি পটে নাড়ানির সাহায্যে খুব জোরে কফি নাড়া হলো, ফলে কফির আয়তন 50 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেল। একই সময়ে কফি পট হতে 40 জুল তাপ পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে নির্গত হলো। বায়ুর চাপ দেওয়া আছে 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। বললো কি কফির উপর কতটুকু কাজ করা হলো, তার মানে ডি ডব্লিউর মান বের করতে হবে। গয়ের জন্য খেয়াল করো ডিভির মান দেওয়া আছে 50 সেন্টিমিটার কিউব, কিসে দিব মিটার কিউবে, 50 × 10⁻⁶ মিটার কিউব। আচ্ছা পি এর মান দেওয়া আছে 1 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। বের করতে বলছে কি ডি ডব্লিউ ইকুয়াল হোয়াট, তো আমরা জানি কি ডি ডব্লিউ ইকুয়াল পি ডিভি। পি কত 1 × 10⁵, ডিভি কত, ডিভি হলো 50 × 10⁻⁶। আমরা যদি এই মান বসাই দেই তাহলে আমাদের মান চলে আসবে 5 জুল, তাহলে আমাদের উত্তর হলো এখানে 5 জুল। আচ্ছা এটা হলো গয়ের উত্তর। এখন আসো ঘতে কি বলছে, ঘতে বলছে এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা। ওই যে একটু আগে যেভাবে করছিলাম ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ, দুইটার সমষ্টি যদি ডি কিউ সমান হয় তাহলে সূত্রকে সমর্থন করে, যদি না হয় তাহলে সূত্রকে সমর্থন করে না। তো আসো আমরা করি ডি কিউ, এটা হলো ঘ। বলছে কি এখানে 40 জুল শক্তি তাপ পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে নির্গত হলো, অর্থাৎ সিস্টেম শক্তি হারালো। তাহলে ডি কিউর মান প্লাসের হবে না মাইনাসের হবে, অবশ্যই মাইনাসের হবে। দেখো এই মাইনাসটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া নাই, যেহেতু তাপ নির্গত হয়েছে এই কারণে মাইনাস হয়েছে, যদি তাপ শোষণ হয়েছে বলতো তাহলে এখানে প্লাস হতো। তাহলে কি দেওয়া আছে ডি ডব্লিউ ইকুয়াল 5 জুল, এটা কোথা থেকে পাইছি, এটা আমরা গ হতে পাইছি। আচ্ছা তো এখন আমাদেরকে কি বের করতে হবে, আমাদের মান নাই কার, ডি ইউর মান নাই, তার মানে আমরা জানি ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস
ডিডব্লিউ, তার মানে ডিইউ ইকুয়াল ডিকিউ মাইনাস ডিডব্লিউ। আমাদের ডিকিউ আছে কত মাইনাসের 40, আচ্ছা তাহলে মাইনাসের 5, তার মানে মাইনাসের 45 জুল। এটা কার মান পেলাম আমরা, ডিইউর মান পেলাম মাইনাসের 45 জুল। সুতরাং ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল মাইনাসের 45, ডিডব্লিউর মান কত প্লাসের 5 ইকুয়াল মাইনাসের 40 জুল। খেয়াল করো এখানে ডিইউ প্লাস ডিডব্লিউর মান কত মাইনাসের 40 জুল, আবার ডিকিউর মান কত, ডিকিউর মান হলো মাইনাসের 40 জুল। যেহেতু ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল ডিকিউর সমান, অর্থাৎ ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। যেহেতু ডিকিউর মান ডিইউ প্লাস ডিডব্লিউ সমান, যেহেতু ডিকিউর মান অর্থাৎ এখানে নির্গত শক্তিটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃত কাজের সমষ্টির সমান, অতএব উদ্দীপকের প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। তো আজকে আমাদের এতটুকুই, আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।